নমস্কার, আমি দেবান। ওয়েলকাম ব্যাক টু দ্য বং প্যারেন্টিং। আজকে আমরা ফার্স্ট ইউএসজি নিয়ে আলোচনা করব। প্রেগনেন্সির ফার্স্ট ইউএসজি, এটাকে অনেক সময় প্রেগনেন্সি কনফার্মেশন ইউএসজিও বলা হয়ে থাকে। আসলে এই ইউএসজির মাধ্যমে এমব্রায়োর ইউট্রাসের ভেতরে পজিশন, ডেভেলপমেন্ট, হেলথ সম্পর্কে জানা যায়। আরও যদি কোনো জটিলতা থাকে সেই তথ্যও কিন্তু ডাক্তাররা খুব সহজেই পেয়ে যায়। জেনারেলি ডাক্তাররা 6 to 8 উইক্সে এটা রেকমেন্ড করে থাকে। আমাদের ক্ষেত্রেও রেকমেন্ড করেছিল। আমাদের ক্ষেত্রে ডাক্তার আমাদের যেভাবে গাইড করেছিল এবং যে যে তথ্য রিপোর্ট থেকে উঠে আসছিল সেগুলো আমরা আলোচনা করব। 2015 সালের জুন মাসের 23 তারিখ, যে সময় আমার মিসেসের লাস্ট পিরিয়ড হয়, তারপরে 1 মাস পিরিয়ড গ্যাপ যায়, অর্থাৎ জুলাই মাসের 23 তারিখে পিরিয়ড হয় না। যেহেতু পলিসিস্টিক ওভারির সমস্যা ছিল, আমরা সেই জন্য খুব একটা টেনশন করিনি। কিন্তু আগস্টের 23 তারিখ, 2015 সালের 23শে আগস্ট যখন আবারও পিরিয়ড মিস যায়, তখন আমরা একটু চিন্তায় পড়ে যাই। 6 দিন বাদে 29শে আগস্ট 2015-তে যখন আমরা টেস্ট করি, তখন পজিটিভ রিপোর্ট আসে। সত্তর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। ডাক্তার আমাদের ইউএসজি রেকমেন্ড করেন এবং সেটা ছিল টিভিএস, ট্রান্সভাজাইনাল স্ক্যান। আমাদের ক্ষেত্রে ফার্স্ট ইউএসজিটা কিন্তু ট্রান্সভাজাইনাল স্ক্যান হয়েছিল। এখন এই ট্রান্সভাজাইনাল স্ক্যানের সঙ্গে নর্মাল অ্যাবডোমিনাল স্ক্যানের একটা ডিফারেন্স আছে, সেটা আমি প্রথমে একটু বলে নিই। নর্মাল ইউএসজি স্ক্যানে কি হয়, লোয়ার অ্যাবডোমেন পার্টে একটা জেল অ্যাপ্লাই করা হয়, তারপর একটা হ্যান্ডহেল্ড ডিভাইস বারবার সেই জায়গাটায় মুভ করার মাধ্যমে পাশে রাখা মনিটরে পুরো ইন্টারনাল যে ছবিটা সেটা ফুটে ওঠে এবং সেখান থেকে রিপোর্টটা কম্পাইল করা হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে আল্ট্রাসাউন্ড ওয়েভে ইউজ করা হয়, যেটা কিন্তু বাচ্চা এবং মায়ের কোনো প্রকার ক্ষতি করে না। ট্রান্সভাজাইনাল স্ক্যান বা টিভিএস স্ক্যানের ক্ষেত্রেও ব্যাপারটা একই হয়। সেক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ড ওয়েভের ইউজ করা হয়, পাশে রাখা মনিটরে ছবিটা ফুটে ওঠে, যেখান থেকে রিপোর্টটা কম্পাইল করা হয়। কিন্তু পদ্ধতিগত দিক থেকে টিভিএস স্ক্যান অ্যাবডোমিনাল স্ক্যানের থেকে একটু আলাদা। কেমন? টিভিএস স্ক্যানে একটা প্রব বা ট্রান্সডিউসার নামক একটা দণ্ডাকার যন্ত্র ব্যবহার করা হয়, যেটা খুব কেয়ারফুলি ভ্যাজাইনার মধ্যে দিয়ে বেশ খানিকটা ইনসার্ট করা হয়। পেন বা যন্ত্রণা হয় না, তবে একটু ডিসকমফর্ট বা অস্বস্তি হতে পারে। দেখা গেছে যে এই টিভি স্ক্যানের মাধ্যমে এমন কিছু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তথ্য উঠে আসে, যেটা নর্মাল ইউএসজি স্ক্যানে উঠে আসে না। আসলে কি হয়, 10 সপ্তাহের নিচে যখন প্রেগনেন্সি থাকে, তখন এমব্রায়ো ইউট্রাসের ভেতরে এতটাই ছোট থাকে যে অনেক তথ্য যেটা নর্মাল অ্যাবডোমিনাল স্ক্যানে ধরা পড়ে না, এবং বেশ কিছু জটিলতা থাকে যেটাও কিন্তু ধরা পড়ে না। এখন এই টিভিএস স্ক্যানের মাধ্যমে সেই সমস্ত তথ্য এত সহজে এবং এত পরিষ্কারভাবে তুলে আনা যায়, যার ফলে ডাক্তারের অ্যাসেসমেন্ট করতে, অর্থাৎ বেবির যে পজিশন, হেলথ, ডেভেলপমেন্ট, কোনো জটিলতা আছে নাকি, সেটা এত সুন্দরভাবে তুলে আনে বা এত সুন্দরভাবে ডাক্তার জানতে পারে, বায়োলজিক্যাল মেজারমেন্ট বা মাপজোকগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে যে সেটা এখন অনেক ডাক্তারই প্রেফার করছে। হতে পারে আপনার ডাক্তার হয়তো নর্মাল ইউএসজি প্রেফার করলো, টিভিএস প্রেফার করলো না। আমাদের ক্ষেত্রে যেহেতু টিভিএস প্রেফার করেছিল, রেকমেন্ড করেছিল, সেই জন্য আমরা এই ভিডিওতে টিভিএস স্ক্যান নিয়ে আলোচনা করব। টিভিএস স্ক্যানের ফলে যে রিপোর্টটা পাওয়া যায় সেটার মধ্যে দুটো পার্ট থাকে। একটা পার্টে ছবি আর একটা পার্টে রিপোর্ট, টেক্সট রিপোর্ট বা লেখা থাকে যে কী কী তথ্য পাওয়া গেছে। ছবিটা তোলার ফলে যে তথ্যগুলো আসে সেটাই রিপোর্ট পার্টে থাকে। ছবিটা যদি খেয়াল করেন, ছবির মধ্যে যে কটা 3, 4টে বা 5টা ছবি থাকে, তার ঠিক ওপরের পোর্শন, প্রত্যেকটা ছবির ওপরের পোর্শনে যে তথ্যগুলো থাকে সেটা বেসিক্যালি ডায়াগনস্টিক সেন্টারের তথ্য, ক্যামেরা বা যে ডিভাইসটা ইউজ হচ্ছে, যে যন্ত্রগুলো ইউজ হচ্ছে, সেগুলো সম্পর্কে বেশ কিছু তথ্য থাকে, যেটা থেকে আমাদের কিছু করার থাকে না। তাছাড়া যে তথ্যগুলোকে টার্গেট করা হয়, যে তথ্যগুলো উঠে আসে, সেগুলো কিন্তু রিপোর্টে পরিষ্কারভাবে লেখা থাকে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ডায়াগনস্টিক সেন্টার অনুযায়ী এই রিপোর্টগুলো কিন্তু ভ্যারি করে, কোথাও তথ্য বেশি থাকে, কোথাও তথ্য কম থাকে। যদি আপনার রিপোর্টে কিছু তথ্য বেশি থাকে যেটা আমাদের ভিডিওতে পাচ্ছেন না, সেটা প্লিজ কমেন্ট বক্সে জানান। সেটার যে মাপজোকটা পাওয়া যাচ্ছে সেটা সমেত জানান, আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। রিপোর্টের প্রথম দিকে কতগুলো তথ্য এখানে লেখা আছে। প্রথমে লেখা আছে, গ্র্যাভিড ইউটেরাস রিভিলস আ ওয়েল ফর্ম জেস্টেশনাল স্যাক অ্যান্ড গুড ডেসিডুয়াল ইকোস। গ্র্যাভিড ইউট্রাস, প্রথম যে টার্মটা পাচ্ছি, অচেনা টার্ম। গ্র্যাভিড ইউট্রাস কথার পরিষ্কার মানে হচ্ছে প্রেগনেন্ট ইউট্রাস, যে ইউট্রাসের মধ্যে ফার্টিলাইজ হওয়া একটা এগ আছে, অর্থাৎ সেখানে হিউম্যান এমব্রায়ো
বা হিউম্যান বেবি ডেভেলপ করা শুরু করেছে, সেই ইউট্রাসকেই গ্র্যাভিড ইউট্রাস বলা হয়ে থাকে। ওয়েল ফর্ম জেস্টেশনাল স্যাক, স্যাক কথাটার মানে হচ্ছে থলি বা ব্যাগ বা পাউচ টাইপের, যার মধ্যে কিছু জলীয় অংশ আছে এবং যার মধ্যে হিউম্যান এমব্রায়োটা ডেভেলপ করছে, সেটাকে জেস্টেশনাল স্যাক বলা হয়। ওয়েল ফর্মড কথাটা থেকে পরিষ্কার তৈরি হচ্ছে যে এই জেস্টেশনাল স্যাকটা যথেষ্ট সুগঠিত এবং আস্তে আস্তে ডেভেলপ করছে। গুড ডেসিডুয়াল ইকোজ, এই কথাটা একটা টেকনিক্যাল টার্ম, যেহেতু আল্ট্রাসাউন্ড ওয়েভ ইউজ করা হচ্ছে এবং সেটার রিফ্লেকশনটাকে ক্যাপচার করেই ইমেজটা তৈরি করা হচ্ছে, সেই জন্য ইউট্রাসের যে এন্ডোমেট্রিয়াম অর্থাৎ ভিতরের যে পার্ট, ভিতরের যে লাইনিং বা লেয়ার, সেগুলো খুব ঠিকঠাকভাবে আছে, খুব সুগঠিত এবং সেখান থেকে যথেষ্ট ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আ লাইভ এমব্রায়ো অ্যান্ড ইয়ক স্যাক আর সেম। লাইভ এমব্রায়ো মানে ওই ইয়ক স্যাকটা বা জেস্টেশনাল স্যাকের ভেতরে যে এমব্রায়োটা আছে সেটা জীবিত, এবং সেখানে ইয়ক স্যাক অর্থাৎ যেটার ভেতরে, যে ব্যাগটার ভেতরে এমব্রায়োটা বা হিউম্যান বেবিটা রয়েছে সেটা কিন্তু লাইভ, সুগঠিত, সেই জন্য এই লাইনটা লেখা হয়েছে। 3 নম্বর লাইনে লেখা আছে এমব্রায়োনিক কার্ডিয়াক পালসেশন আর প্রেজেন্ট। এমব্রায়োনিক কার্ডিয়াক পালসেশন থেকে পরিষ্কার একটা জিনিস আমরা ধারণা করতে পারছি যে হার্টবিট পাওয়া যাচ্ছে, হার্টবিটটা লক্ষ্য করা গেছে। কার্ডিয়াক পালসেশন অর্থাৎ এমব্রায়োর মধ্যে হার্ট তৈরি হয়ে গেছে, হার্টবিটের রেসপন্সটা পাওয়া যাচ্ছে, যেটা পরবর্তীকালে ক্যাপচার করে লেখা আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নো এভিডেন্স অফ পেরিজেস্টেশনাল ব্লিড ইজ সিন। পেরিজেস্টেশনাল ব্লিড হচ্ছে যখন ইউট্রাসের মধ্যে এন্ডোমেট্রিয়ামে বা লাইনিংয়ের মধ্যে যখন একটা জেস্টেশনাল স্যাক অ্যাটাচ হয়ে ডেভেলপ করতে শুরু করেছে, কোনো জটিলতার জন্য যদি সেখানে হ্যামারেজ বা ব্লিডিং বা ক্লটিং লক্ষ্য করা যায় তাহলে তাকে পেরিজেস্টেশনাল ব্লিড বলা হয়ে থাকে, যেটা কিন্তু একটা ক্ষতির সূচনা দেয়। অর্থাৎ এখানে কোনো জটিলতা আছে বা কিছু একটা ক্ষতি হয়েছে যার জন্য একটা ব্লিডিং হয়েছে। অনেক সময় হয় কি এমব্রায়োনিক স্যাকটা বা ইয়ক স্যাকটা বা জেস্টেশনাল স্যাকটা ইউট্রাসের যেখানে অ্যাটাচ হয়েছিল সেখান থেকে খুলে গেছে বা অন্য কোনো একটা কারণে এখানে ব্লিডিং তৈরি হয়েছে। যেহেতু এখানে কিছু ছিল না সেই জন্য লেখা আছে নো এভিডেন্স অফ পেরিজেস্টেশনাল ব্লিড ইজ সিন। আমাদের ইউএসজি রিপোর্টের 5 নম্বর লাইনে লেখা আছে ওএস ক্লোজড। ওএস কোন জায়গাটা আগে বুঝতে হবে। আসলে ইউট্রাসের সঙ্গে ভাজাইনার কানেকশন সার্ভিক্স নামক একটা জায়গার মাধ্যমে হয়। সার্ভিক্স যে নলাকার অংশটা, সেই অংশটার যে পার্টটা ইউট্রাসের সঙ্গে যুক্ত হয় সেই পার্টটাকে বলা হয় ওএস বা ইন্টারনাল ওএস। জেনারেলি প্রেগনেন্সির সময় কিন্তু ওএস ক্লোজড অবস্থাতেই থাকে। এছাড়াও মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন পর্যায়ক্রমিকভাবে ওএসটা খোলা বন্ধ হয়, মানে ওপেন ক্লোজ কন্ডিশনে থাকে। জেনারেলি মোস্ট ফার্টাইল ডেজে যাতে স্পাম ওভাম অবধি বা ডিম অবধি পৌঁছাতে পারে, এগ অবধি পৌঁছাতে পারে, সেই জন্য ওএসটা খোলা থাকে। কনসেপশন না হলে বা প্রেগনেন্সি পজিটিভ না হলে যখন পিরিয়ডটা হয় সেই সময় ওএসটা খোলা থাকে যাতে লাইনিংটা বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রে ওএসটা ক্লোজ ছিল। 6 নম্বর পয়েন্টে লেখা আছে সিআরএল, ক্রাউন রাম্প লেন্থ। টার্মটা এক্সপ্লেন করতে গিয়ে প্রথমেই বলি ক্রাউন মানে হচ্ছে মাথা, রাম্প মানে হচ্ছে নিতম্ব। ক্রাউন রাম্প লেন্থ নির্ধারণ করার মাধ্যমে কিন্তু জেস্টেশনাল এজটা অ্যাকচুয়ালি বোঝা যায়। আসলে আমরা বা ডাক্তার যখন প্রেসক্রিপশানে লিখবে বা আমরা যখন ক্যালকুলেশন করি তখন লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বা এলএমপি থেকে প্রেগনেন্সিটাকে ক্যালকুলেশন করি, কিন্তু স্বাভাবিকভাবে তার অনেক পরে, বেশ কয়েকদিন পরে অ্যাকচুয়াল প্রেগনেন্সিটা পজিটিভ হয়েছে। সেই অ্যাকচুয়াল এজটা জানার জন্য সিআরএলটাকে নির্ধারণ করা হয়। সিআরএলের সঙ্গে বেবির বয়সের যে সম্পর্ক সেটা নিয়ে একটা রিসার্চ হয়েছিল, কিভাবে সিআরএলটা থেকে জেস্টেশনাল এজটা পাওয়া যায়। সেই রিসার্চ পেপারের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, দেখতে পারেন। তারপরেরটা 7 নম্বরে লেখা আছে এফএইচআর, যেটার কথা কিছুক্ষণ আগেই বলছিলাম। এফএইচআর মানে হচ্ছে ফিটাল হার্ট রেট, যেটা 144 বিপিএম দেওয়া আছে, বিটস পার মিনিট। জেনারেলি এই এফএইচআরটা কিন্তু 120 থেকে 160-এর মধ্যে হয়ে থাকে। জেনারেলি একটু এপাশ ওপাশ পাওয়া যায় অনেক সময়। তবে এই এফএইচআরের ওপর ডিপেন্ড করে অনেকে বাচ্চার জেন্ডার রিভিল করার চিন্তাভাবনা বা জেন্ডার রিভিল করার ট্রিক অনেকে আলোচনা করে। দেখুন, এটার কোনো বিজ্ঞানসম্মত অস্তিত্ব নেই, এটা বিজ্ঞানে বা রিসার্চের মাধ্যমে পাবলিশ করা হয়েছে। জার্নাল অফ পেরিনেটাল মেডিসিন জুলাই সেপ্টেম্বর 2011 ইস্যুতে একটা রিসার্চ বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে এমব্রায়োনিক কার্ডিয়াক পালসেশন বা ফিটাল হার্ট রেট কিন্তু 5th উইক থেকে 9th উইকের মধ্যে বাড়তে থাকে, যেটা কিনা 13 উইকের পরে গিয়ে কমে যায়। সেই জন্য এটার উপর ডিপেন্ড করে কখনোই বাচ্চার জেন্ডার বা নির্ধারণ করা যায় না।
প্লিজ এই অন্ধবিশ্বাসে বিশ্বাস করবেন না। নেক্সট 8 নম্বর পয়েন্টে লেখা আছে জিএ মানে জেস্টেশনাল এজ বাই ইউএসজি, অর্থাৎ ঠিক এর আগে যেখানে সিআরএল লেখা ছিল সেখানে যদি খেয়াল করেন তাহলে লক্ষ্য করবেন সিআরএল যেটা পাওয়া গেছিলো 12.4 mm, সেটার পাশে ইজ ইকুয়াল টু সাইন দিয়ে লেখা রয়েছে 7 weeks 3 days। যেরকমটা বললাম সিআরএল এর সঙ্গে জেস্টেশনাল এজের একটা সম্পর্ক বার করা হয় যাতে অ্যাকচুয়াল জেস্টেশনাল এজটা পাওয়া যায়, সেটাই লেখা আছে 7 weeks 3 days। রিসার্চ পেপারটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে কোন সিআরএল এর সঙ্গে কীরকম এজ পাওয়া যায় বা কীরকম এজ রিলেট করা যায়, সেটা বিজ্ঞানসম্মতভাবে রিসার্চের মাধ্যমে বার করেছে। ঠিক তার তলার লাইনে দেখুন জেস্টেশনাল এজ বাই এলএমপি, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, যেটা আমরা জেনারেলি করে থাকি, সেটা কিন্তু 10 সপ্তাহ বেরিয়েছে, অথচ অ্যাকচুয়াল জেস্টেশনাল এজটা কিন্তু 7 weeks 3 days। এবার আশা করি ডিফারেন্সটা বুঝতে পারলেন কেন ইউএসজির মাধ্যমে জেস্টেশনাল এজটাকে নির্ধারণ করা হয় সিআরএল এর মাধ্যমে বা ক্রাউন রাম লেন্থের মাধ্যমে। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড যেহেতু আমার মিসেস মেনশন করেছিল 23/6/2015, সেটা লেখা আছে, তার সঙ্গে 40 সপ্তাহ অ্যাড করে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ইডিডি বাই এলএমপি 29/3/2016 সেখানে পরিষ্কার লিখে দিয়েছিল। পরের যে লাইনটা মায়োমেট্রিয়াল প্যাথোলজি নীল, এই কথাটা লেখার উদ্দেশ্য হচ্ছে মায়োমেট্রিয়াল কথাটা হচ্ছে ইউট্রাসের বাইরের যে অংশটা, সেই অংশের যে প্যাথোলজি বা সেই অংশের যে অবস্থা সেটার কথা বলা হচ্ছে। দেখুন টিভিএস স্ক্যানের মাধ্যমে তো ইউট্রাসের ভেতরের যে কন্ডিশনটা সেটাকে রিভিল করা হচ্ছে, অ্যাকচুয়াল উদ্দেশ্য তো সেটাই, সেই জন্য এখানে নীল লেখা আছে, সেটা আমার মনে হয়, কারণ এখানে মায়োমেট্রিয়াল প্যাথোলজির কোনো অ্যানালাইসিস হয়নি, ইউট্রাসের বাইরের যে কন্ডিশন সেটার কোনো অ্যানালাইসিস হয়নি। পরের যে টার্মটা, পরের যে লাইনটা, সেই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যাডনেক্সাল প্যাথোলজি। অ্যাডনেক্সাল কথাটার মানে হচ্ছে ইউট্রাস, ওভারি আর ফেলোপিয়ান টিউব যে জায়গাটা নিয়ে রয়েছে সেটাকে অ্যাডনেক্সাল বলা হয়। এই জায়গাটার প্যাথোলজি বা এই জায়গাটা থেকে কী ইমপ্রেশন পাওয়া যাচ্ছে সেটা লিখেছে, খুব ইম্পর্টেন্ট। এখানে লেখা রয়েছে বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারিজ, অর্থাৎ দুটো ওভারিতেই অনেকগুলো সিস্ট পাওয়া গেছিলো, তা সত্ত্বেও কিন্তু প্রেগনেন্সি কনফার্ম হয়েছে। লাস্ট লেখা রয়েছে ইমপ্রেশন সিঙ্গেল লাইভ ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি অফ 7 weeks 3 days অফ জেস্টেশন। ইন্ট্রাইউটেরাইন মানে ইউট্রাসের মধ্যে প্রেগনেন্সিটা আছে, ফেলোপিয়ান টিউবে নেই, যেটা একটোপিক প্রেগনেন্সিতে হয় বা অন্য কোনো জটিলতা নেই, সেই জন্য ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি কথাটা লেখা আছে। এখান থেকেই পরিষ্কার যে সেই পরিস্থিতিতে হিউম্যান বেবির যে ডেভেলপমেন্ট ছিল বা আমার মেয়ের যে ডেভেলপমেন্ট ছিল সেটা ঠিকঠাক ছিল, কোনো জটিলতা ছিল না, এবং সেটা যেখানে হওয়া উচিত ছিল সেখানেই ছিল। ওর এমব্রায়োনিক যে ডেভেলপমেন্ট ছিল সেটাও ভালো ঠিকঠাক ছিল। আশা করব আপনাদের রিপোর্টে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। যদি হয়ে থাকে যে কোনো তথ্য বুঝতে পারছেন না, সেটা প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করুন, আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব।